এই মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে, আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র, আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। আজকের বিজয়িনীতে আমরা শুনব এমনই নারীদের বাস্তব গল্প, যারা সব বাধা বিপত্তিকে জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের সংগ্রামের গল্প হয়তো আপনাকে নতুন পথ দেখাবে, হয়তো আপনাকেও বিশ্বাস করাবে, হ্যাঁ, আমিও পারবো। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা। লাভলির সাথে আমার সম্পর্ক অনেক দিনের, খুব ছোট থেকেই ওকে আমি চিনি, আমার ছোট বোনের মতো, আমার থেকেও অনেকই ছোট। মানে ওকে আমি একদম ছোটোবেলা থেকে চিনি, মানে জন্মের সময় থেকেই বলতে পারেন না। এইটা ভাবনাটাই ভুল, স্বপ্নের পেছনে ছোটা যাবে না, ভাবনাটাই ভুল। সবসময় মানে পজিটিভ থিঙ্কিং করতে হবে। কেন ছোটা যাবে না? নিশ্চয়ই ছোটা যাবে, যদি চেষ্টা থাকে নিশ্চয়ই করতে পারবে, আমার এটা বিশ্বাস। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখছি যে আমি কিছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার, ব্ল্যাক। তো তারপর আবার ট্রিটমেন্ট চলে। তো সেই সময়টা আমার মনে হয়েছিল যে জন্মে থেকে আমি দৃষ্টি নিয়ে জন্মেছি, দেখেছি এত বছর, এরপর আমি হয়তো দৃষ্টি ছাড়া আমি বাঁচবো কী করে, আমি বাঁচতে পারবো না। তো তখন আমি ডক্টরকে বলেছিলাম যে আমি স্বেচ্ছা মৃত্যু চাইছি, আমাকে মৃত্যু দিন। একটা চোখের দৃষ্টি আমি ফিরে পেয়েছি, কিন্তু একটা চোখের দৃষ্টি নেই আমার, মানে চোখটা আছে ঠিক, দেখতে ঠিকই লাগে, কিন্তু ওই চোখ মানে দৃষ্টি নেই আমার একটা চোখে। একটা চোখ দিয়েই আমি এখন সমস্ত কিছুই করি। আমি তো বললামই, প্রথমেই আমি চেয়েছিলাম যে আমার যেন মৃত্যু হয়ে যায়, মানে এইভাবে অন্ধত্ব নিয়ে আমি বাকি জীবনটা বাঁচতে পারবো না। কিন্তু যখন আমি চোখটা ফিরে পেলাম, মানে আমার ট্রিটমেন্ট চলছে 4-5 দিন পর, যখন হঠাৎ আমি একদিন মাঝরাতে ঘুম ভেঙে তাকিয়ে দেখলাম যে আমি লাইট দেখতে পাচ্ছি, তখন মানে আবার বাঁচার মোটিভেশনটা আমি পেলাম ওখান থেকেই, যে না আমি পারবো। আমার পাশে থাকার মতন অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে কেউ নেই। আমি খুব ছোটোবেলায় সবাইকে হারিয়েছি, বাবা মা, আমার হাজব্যান্ডও আমার অনেক দিন আগেই মারা গেছেন, তারপরে আমার শ্বশুর শাশুড়ি। তো গোটা জগতের মধ্যে আমার মেয়েরও বিয়ে হয়ে গেছে, এখন আমি একদম একা থাকি। ওদের অনুপ্রেরণাতেই খানিকটা, ওদের জন্যই বেঁচে থাকা খানিকটা, না কোনো বাধা না। এই তো আমি একটা চোখ নিয়ে আমি তো সবই কিছু করছি, বেঁচে রয়েছি। তবে হ্যাঁ, আমি জানি না, দুটো চোখ যখন চলে গেছিলো, দৃষ্টি চলে গেছিলো আমার, তারপর ওইভাবে থাকলে পরে আমি কিভাবে সার্ভাইভ করতাম সেটাও আমি মানসিকভাবে প্রস্তুত হয়েছিলাম। যদি আমার মৃত্যু না ঘটে তাহলে আমি ব্লাইন্ড হোমে চলে যাব, সেখানে আবার নতুন করে শিখবো ওরা কিভাবে বাঁচে, ওরা কিভাবে ওদের জীবনটাকে চালায়। কিন্তু আমি হারিনি, তখনও হারিনি, আর এখনও হারছি না। যতদিন বেঁচে আছি ততদিন লড়েই যাব। একদমই বলবো যে না, নিশ্চয়ই হাল ছেড়ো না, হেরো না, চেষ্টা করো, তোমরাও পারবে, নিশ্চয়ই পারবে। কোনো না কোনো পথ যদি চেষ্টা থাকে না, সঠিক চেষ্টাটা থাকে, তাহলে কোনো না কোনো পথ ঠিক পেয়েই যাবে বাঁচার জন্য। প্রতিটি বাধা, প্রতিটি চ্যালেঞ্জ ছিল এক একটি নতুন শিক্ষার অধ্যায়। তিনি প্রমাণ করেছেন, সাহস, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নয়। আজ তিনি শুধু নিজের জীবন বদলাননি,
আরও অনেক নারীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন। এই কাজগুলো করতে 20 দিন মতো সময় লাগে। ডিজাইন তো দিদিই করে দেয়। কাজটা বেসিক্যালি মানে প্যাচ ওয়ার্কের মধ্যে, তারপরে হাতের সেলাইয়ের কাজও আছে। তো এই কাজগুলো লাভলিদি আমাদেরকে দেন, আমরা কাজগুলো করে লাভলিদিকে দিই। উনি এইগুলির মধ্যে ড্রেস করে তারপরে এইগুলি আবার ড্রেসের ওপরে সেলাই করে উনি কাজটা সাপ্লাই দেন। করতে ডলি সুতো তো ব্যবহার করতেই হয়, ডলি সুতো, তারপরে ওই ছোট সোনামুখী সুইগুলো, ওগুলি তো তৈরি করতে লাগে। এক একটা ডিজাইন এক এক দিনের মধ্যে তো হয় না, সময় লাগে প্রায় অনেকটাই, 10-15 দিন তো সময় লাগে। ছোটোগুলো সময় লাগে, বড়গুলো আরও সময় লাগে 20 দিন মতো। ছোটোবেলা থেকে তেমনভাবে আঁকাটা শুরু হয় না, আমি করিনি, কারণ পড়াশোনা নিয়েই ছিলাম, সেভাবে সুযোগও হয়নি। যে সময় জীবনটা থেমে যাচ্ছিল সে সময় আমি আঁকাটার হাত ধরি। ইন্টারেস্ট 2023-এ আমার ক্যান্সার ধরা পড়ে আগস্টে। তখন একেবারেই ঘরবন্দি, কেমো চলছে, তখন রং তুলি হাতে দেয় আমার ছেলে। তো সেই থেকে একটু একটু আঁকা করতে করতে এটার প্রতি এখন ইন্টারেস্ট। লাভলিদির সাথে যুক্ত হওয়ার আগে স্বপ্নাদি বলে এক দিদির সাথে আমার আলাপ হয়। তখন আমি অলরেডি এই কাজ করছি, অল্প, মানে একদমই তো রুমের মধ্যে আবদ্ধ, শুধু কেমো নিতে যেতাম এরকম একটা সময়। তো আমি দিদিকে বলি যে দিদি দেখো না, সবাইকেই তখন জনে জনে ধরে বলি যে কারণ বাচ্চাটাকে তো আমাকে বাঁচাতে হবে এবং আমার ফ্যামিলিতে 5 জন মেম্বার, এরকম একটা জীবন যুদ্ধ আমার চলছে। তো স্বপ্নাদির সাথে থ্রু লাভলিদির আলাপ, এবং লাভলিদির সাথে সেই থেকেই কাজে আমি রয়েছি। এটা অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। প্রথম মনে হয়েছে আমি মা, আমার ছেলেকে বাঁচাতে হবে, আর প্রত্যেকটা মায়ের স্বপ্ন আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। কিন্তু আমরা সেরকম একটা মানে নৌকার যে চালক, আমরা মেয়েরা বড় হাতড়াই যে কি করে আমরা পার হব নদীটা। তো এরকম একটা মানে লাভলিদি আমার কাছে সেরকম একটা জায়গা। আর আমার মনে হয়েছিল যে অসুখ যে কারোর যখন হতে পারে, শ্বাস যে কোনো সময় বন্ধ হতে পারে। আমার কাছে মনে হয়েছে শেষ পর্যন্ত আমি লড়ে যাব, আর সেই লড়ার শুরু
কোনো কিছুই হার মানিনি এখনো পর্যন্ত। কেমো এখনো চলছে আমার, একদম সংসার থেকে, প্রথম বলবো সংসার থেকে। আর তারপর শুধু আমার মনে হয়েছে কি নেই আমার মধ্যে, কি কেন আমি পারবো না। শুধু এটুকু মনে হয়েছে যে ইভেন এরকমও হয়েছে আমি কেমো নিতে নিতেও পেন্টিং করেছি, মানে 5th কেমোতে আমার ভেন পাচ্ছিল না, যখন সুচ খোঁচাচ্ছে আমি তখন পেন্টিং করছি। তো সে জায়গায় মনে হয়েছে জীবন যুদ্ধে আমরা মেয়েরা হারবো না, শেষ লড়াই লড়বো। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। কেউ থমকিয়ে দাঁড়িও না, যে যেটুকু পারো সেটুকুটাকে 100% এফোর্ট দাও। আজকের দিনটা শেষ দিন বলে আর খুঁজে যাও। আমি যেমন লাভলিদিকে পেয়েছি, এরকম অনেক আছে যাদেরকে তোমরা পাবে, নিজেদের সন্তানকেও দুধে ভাতে রাখবে এবং সংসারও সামলাতে পারবে। আমাদের চারপাশে এমন অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত সংগ্রাম করছেন, নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। আজকের পর্ব থেকে যদি একজন দর্শকও সাহস পান, যদি কেউ নিজের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যান, তাহলেই আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে। কখনো হাল ছাড়বেন না, কারণ বিজয় শুধু তাদের জন্য যারা শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যায়। দেখুন, শুরুটা তো সবার পজিটিভ দিয়ে হয়, আমার নেগেটিভ দিয়ে হয়েছে। মানে সবাই শ্বশুরবাড়িতে যায় সংসার করবে বলে, আমিও সেরকম গিয়েছিলাম। কিন্তু তারপরে কিছু পারিবারিক কিছু অশান্তি, কিছু এইসবের জেরে আমাদের বাড়ির লোকের আর কি কিছু চিন্তা ভাবনা হয় যে বাড়িটাকে প্রমোটিং করবে, বাড়িটাকে ভেঙে প্রমোটিং করবে। তো সেটা আমার হাজব্যান্ডের মত ছিল না। যথারীতি আমার হাজব্যান্ডের মত না থাকায় তার ওপর এবং আমার ওপর দুজনের ওপরই একটা সাংঘাতিক মানসিক ট্রেস আসে। বাড়ির লোকের অপছন্দের পাত্র হয়ে যায় ও, তো তার সাথে সাথে আমিও। তো এই করতে করতে একবার একটা বড় ঘটনায় আমাদের একটা মানে মিথ্যে অভিযোগ দিয়ে আমাদেরকে পুরো বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো যে মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আমি তখন আমার বাচ্চা 1.5 বছরের বাচ্চা, আমি আমার হাজব্যান্ড, তিনজন পুরো 3 দিকে হয়ে যাই। তো ওই নেগেটিভ সময়টা হয়তো সেই সময়ের জন্য আমার কাছে ভীষণ সাংঘাতিক ছিল। তারপর আমি চিন্তা ভাবনা করি যে এইভাবে তো চলতে পারে না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার বাচ্চাকে আমায় মানুষ করতে হবে। আর জানেন তো, সবসময় যদি আমরা ভাবি না আমাদের ভালো দিয়েই শুরু হবে আর ভালো দিয়েই শেষ হবে, সেটা কিন্তু হয় না। আর কিছু না, এগিয়ে যাওয়া মানুষকে আমি দেখেছি যারা এই পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে না মানে একটা বিজনেস করছে। তখন আমি দেখে ভাবলাম না, আমাকে নিজেকে কিছু করতে হবে। তো আমি নিজে কাজ শুরু করি এবং তখন আমার কাছে কোনো ফান্ড ছিল না। তো কিভাবে করব ভেবে আমি ভাবলাম প্রথমে আমি জব ওয়ার্ক শুরু করি, যে কারোর যদি কিছু অর্ডারে করে দেওয়ার থাকে সেটা করে দিই। তারপরে আমি নিজের স্যাম্পলিংগুলো করে আমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছাই যে আমরা এই কাজটা করছি, আপনারা আমাকে অর্ডার দিতে পারেন। সে যখন অর্ডারটা দেয় আমি তাকে পরিষ্কার করে বলি কি আমার কাছে ক্যাপিটালের সমস্যা আছে, আমার মানে ইনভেস্টমেন্ট করতে পারবো না, আপনাকে কিন্তু আমায় 75% ইনভেস্ট মানে দিতে হবে, তবে আমি কাজটা করতে পারবো। কিছু মানুষ তো আছে যে মানুষের পাশে দাঁড়ায়। তো তখন সেইভাবে হয়তো সে আমাকে কাজটা দিয়েছে, আমি কাজটা করেছি। কাজটা করার পরে আমি সেটা একটু একটু করে টাকা জমে আজকে আমি নিজের একটা জায়গা করেছি, যেটা জুট স্টোরি দ্য ফ্যাশন স্টুডিও। এখানে আমরা সাস্টেনেবলের ওপর কাজ করি, মানে চেষ্টা করি যে জুট, হ্যান্ডলুম এইসবের উপরে মেন কাজটা করব। তার মধ্যে আমি সব মেয়েদের নিয়ে কাজ করি, যেসব মেয়েরা একটু পিছিয়ে পড়েছে, কোনো না কোনোভাবে তারা মানে তাদের একটু পাশে থাকা দরকার। তো আমিও তো একটা টাইম এরকম ছিল যে আমার পাশেও হয়তো কেউ একটু হাতটা ধরেছে, কেউ বলেছে হ্যাঁ করো, আমি আছি, এগিয়ে যাও। তো আস্তে আস্তে আমি এখনও ডেলি ভগবত গীতা পড়ি এবং নিজের কাজকে ভীষণ মানে কাজটাকে আমি পুজোর মতন দেখি। আমার মনে হয় একদিন যদি আমি গীতা না পড়ে আমার আর্জেন্ট থাকে আমি বেরিয়ে যাই, সেটা কিন্তু আমার একই কাজ, মানে আমার কাজটা করা আর এদিকে মানে ধর্মগ্রন্থটা পড়া, ওটা কিন্তু একই। আমি মনে করি কর্মের থেকে বড় ধর্ম আর কিছু নেই। তো আমি ভীষণভাবে কাজে ফোকাস, সেটা থেকে আমি ক টাকা পাবো, কী আসবে, এগুলো কিছু ভাবিই না, মানে একদম উন্মাদের মতন কাজটা করে যাই।
আমি না সেই স্ট্রাগল পিরিয়ডটাতে, ওটা যে স্ট্রাগল পিরিয়ড সেটাই বুঝতে পারি, বিকজ আমার ভালো আর খারাপের মধ্যে আমি ভেদাভেদ করি না। আমার মনে হয় যে আমার লস হলেও যে ফিলিংস, লাভ হলেও সেই ফিলিংস, আমার কাজটা করে যেতে হবে। আমি যদি ওই ভালো আর খারাপের বিচারে বসি, আমি তাহলে ওটাই করে যেতে হবে। আমি যখন প্রথম কাজ শুরু করি তখনই 2020, সেই সময় কোভিড এলো। তো কোভিডে তো মারাত্মক পরিস্থিতি সবার, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি, বিকজ আমি অল্প অল্প করে সময়ের সাথে, মানে বলে না, আমার কোনো বিলাসিতা বা এরকম কিছু নেই, যেটুকু প্রয়োজন সেটুকু খরচ করছি, সেইটুকু ঠিক মানে জোগাড় করে নিতে পারছি কাজের মাধ্যমে। আমার মনে হয়েছিল, আমি বললাম না, আমি যে সময়টা খুব খারাপ সময় ছিলাম, সেই সময় কিছু মানুষ আমাকে জুটের কিছু কাজ দিয়েছিল, সেটা আমি বলছি। ওটা হচ্ছে উনি চিত্তদে আর্টিস্ট, ওনার কাছে আমি ছবি আঁকতাম। তো ওনার সঙ্গেই একজন ছিল অ্যাসোসিয়েট, মিরাদি বলে, উনি আমায় কিছু জুট টুট দিয়েছিল। তো সেই জুটগুলো নিয়ে আমি কাজ করতাম। তখন আমি ভেবেছিলাম এই জুট শিল্পটা তো লুপ্ত হয়ে যাচ্ছে, তো আমি এরকম একটা জিনিস নিয়ে কাজ করি যেটা নিয়ে খুব কম লোক কাজ করছে। তো সেই জন্য আমি জুটটাকে বেছে নিয়েছি। জুটের ড্রেস, আমি যে ড্রেসটা পরে আছি এটাও জুটের। তো জুটের ড্রেস, জুটের ব্যাগ, জুটের রানার্স, বিভিন্ন জিনিস নিয়ে আমি এক্সপেরিমেন্ট শুরু করি। দেখুন, আমার কাছে না সফলতার মানেটা অন্য। সফলতা সবথেকে নিজের কাছে, যে আমি কাজটা করে শান্তি পাচ্ছি। সে আমায় কতজন চিনলো আর কে এসে আমার প্রশংসা করলো, সেটার মধ্যে আমার মনে হয় সাফল্য নেই। সাফল্য আমি দিনের শেষে খুব খুশি কাজটা করে, সেটাই আমার কাছে সাফল্য। ওই কিছু মেয়ে আছে যারা হয়তো পড়াশোনা করছে, শ্বশুরবাড়িতে তারা জয়েন্ট ফ্যামিলি, আমি তাদের সবসময় বলি তোমরা যেটাই করবে বাড়িতে একটু জিজ্ঞাসা করে করো, তাহলে দেখবে বাড়িটাও শান্তি থাকবে আর কাজটাও তোমরা করতে পারবে। কে কি বললো তোমরা ওটা কানে নিও না, তোমরা ভালো বিহেভিয়ার করবে। অবভিয়াসলি কেউ যদি তোমাদের সঙ্গে খারাপ কিছু করে তোমরা প্রতিবাদ করবে, কিন্তু সেটা ভালোভাবে। তোমরাও খুব রুড হয়ে যাও না যাতে তোমাদেরকে কেউ খারাপ বলতে পারে। তোমরা তোমাদের কাজটা করে যাও, দেখবে একদিন সেটার ফল নিশ্চয়ই পাবে। তাদেরকে আমি বলবো কোনো সময়টাই খারাপভাবে নিতে না, সব সময়টাই একভাবে নিতে। যখন খুব মানসিক স্ট্রেস হবে তারা একটু বাইরে বেরুক, 5 জনের সাথে কথা বলুক আর নিজের সমস্যাটা শেয়ার করুক। আমরা তো ভাবি, আমি বলছি আমার প্রবলেমটা ও শুনলে আমার খারাপ বলবে আমার, কিন্তু সেটা নয়। 5 জন যদি খারাপ বলে 2 জন সেটা নিয়ে ভাববেও, সে হয়তো একটা রাস্তা দেখাবে। তো আমরা তো, ঈশ্বর তো কেউ আমাদের নিজে চলে আসে না, মানুষের মধ্যে দিয়েই আসে। তো সেটাই বলবো, যার যা সমস্যা হয় সবাই সবার সাথে শেয়ার করতে। আর কেউ যদি কাউকে সমস্যায় পড়ে দেখো, তাহলে সঙ্গে সঙ্গে তার থেকে যতটুকু হয়, সেটা টাকা পয়সা আমি বলছি না, যে কোনোভাবে তাকে একটু এগিয়ে দেওয়া, তার একটু কথা অন্য কারোর কাছে বলে যদি একটা তার কাজ হয়, একটা কিছু হয়, সেটা করা, সেটা আমাদের প্রত্যেকের করা উচিত। আজকের এই গল্প আমাদের দেখালো যে স্বপ্নের পথে বাধা আসবেই, কিন্তু হার না মানাই হলো আসল বিজয়। তাদের লড়াই, পরিশ্রম আর সাফল্যের গল্প প্রমাণ করে দেয় প্রতিটি নারী নিজের জায়গা তৈরি করতে পারেন, যদি সাহস, কঠোর পরিশ্রম আর অটুট আত্মবিশ্বাস থাকে। অনুগত জানে কেন করো এত প্রবঞ্চনা, তুমি মারিলে মারিতে পারো, তবে রাখিতে কে করি মানা। অনুগত জানে কেন। সমালোচনা পিছু ছাড়ে না। আগে একরকম ছিল, এখন একরকম হয়েছে। মতে তোমার যেটা ভালো লাগবে, তুমি যেটাকে ভালোবাসো তার সঙ্গে থাকো। কোনো কম্প্রোমাইজ নিজের ভালো লাগা, ভালোবাসার বিষয়ের সাথে করো না। যেমন ধরুন, আমি একদম কোর লিটারেচার থেকে বেরিয়ে এবারে এই অমূল্য রতন টাটাকে নিয়ে বই লিখেছি। আমার নিজের মনে হয়েছে যে পড়াশুনো, বাংলাকে আরও পপুলার করার জন্য, বিশেষ করে মোটিভেশন পাওয়ার জন্য এই ধরনের ব্যক্তিত্বের পরিচিতি ভীষণভাবে সাধারণ মানুষের মধ্যে পৌঁছানোটা দরকার। বিশেষ করে শুধুমাত্র পুঁজিবাদী ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলে তো আমরা দেখে দিতে পারি না। রতন টাটা ব্যক্তি বা ফিলান্থ্রপিস্ট হিসাবে কেমন ছিল, তার ইতিহাস বিবর্তন কি, যে প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকতে হয়। হ্যাঁ, আমি যদি নিজেকে গ্রুম না করি, নিত্য পড়াশোনা করে তবে আমি ক্লাসে যাই, ঠিক তেমনই লেখার ক্ষেত্রেও আমার মৌলিক চিন্তা তখনই ভালোভাবে প্রকাশ পাবে যখন আমি নিজে পড়াশোনাটা করব। তো এইভাবেই আমার ইচ্ছে আছে যে প্রথাগত সাহিত্য চর্চার বাইরে গিয়ে, আমি যেমন ধরুন আনন্দবাজারে অনেক ফিচার লিখি, তো
তো শুধু ফিচার কেন, আমার কথা সাহিত্যের অন্যান্য দিক চর্চা করারও ইচ্ছে আছে। দেখো, প্রত্যেকের স্ট্রাগল থাকে, প্রত্যেকটি মেয়েকে লড়তে হয়। তার কারণ আজও পর্যন্ত আমরা বলছি বটে 21শে বাস করছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত মধ্যযুগেই বাস করছি বলে অন্তত মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয়। কারণ এখন একটা মেয়েকে যখন দেখতে আসে তখন সে কি পড়ছে, সে কি গবেষণা করছে, এটা কখনো জিজ্ঞাসা করা হয় না। সে ডালে ফোড়ন দিতে পারে কি না, বা পার্মানেন্ট সরকারি চাকরি কি না, বা ভাই আছে কি না, যাতে করে আমাকে না মেয়ের মা বাবার দায়িত্ব নিতে হয়। এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়। মা চাইতে পারতেন না কিছু, ফলে পেতেনও না। আমার খুব খারাপ লাগতো। আমি সেইখান থেকে স্থির করি যে আমার নিজে একটা মেয়ে বড় হচ্ছে, গ্রোয়িং, তার যেটুকু যা প্রয়োজন আমি নিজে জোগাড় করব। ফলে আমি ক্লাস 8-এর পর থেকে বাড়িতে গিয়ে পড়াতাম, টিউশন করতাম। উচ্চ মাধ্যমিকের পর এমনও হয়েছে 10 টাকা নিয়ে লোকের বিএড খাতায় এঁকে দিয়েছি, মাস্টার ডিগ্রি করেছি। এবার বুঝতে থাকি যে আমাদের অধ্যাপনা করতে গেলে একটা পরীক্ষায় পাশ করতে হয়, নেট পরীক্ষা সর্বভারতীয়। তো সেখানে পাশ করার পরে বিভিন্ন জায়গায় পাবলিকেশন দরকার। তো সেখানে একজন আমার মাস্টারমশাই, তখন তাকে বলেছিলাম যে স্যার আমি জানি না কোথায় লিখব, তো আপনি যদি একটুখানি বলেন আমি সরাসরি সেই পত্রিকার সাথে যোগাযোগ করব। আমার মনে আছে নন্দনে তখন বই বাজার হতো, তো তিনি আমাকে বই বাজারের বাইরে বলছেন কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো আমার মনে হয়েছিল ওখানে একটা ঠাস করে চড় মারি। সেই তারপর থেকে আর কারুর থেকে কোনোদিনও এইটুকু পরামর্শ আমি চাইনি। আমি নিজে যেটা মনে হয়েছে এগিয়েছি। মেয়ে হয়ে জন্মানোটাই প্রথম বাধা ছিল। আমি শুনেছি আমি হওয়ার পর কেউ খুব বিশেষ খুশি হয়নি, এরকম যেমন উপন্যাসের প্লটে আমরা পাই। মাকে অনেক কিছু শুনতে হয়েছে তার জন্য। তো তারপরে আমি যেটা বলছিলাম যে আমি যে বিষয়টা নিয়ে পড়ি বা পড়াশোনা করতাম, আমি একটা জিনিস বুঝেছিলাম যে আমার মায়ের জীবন যেটা, সেটা যেন আমার না হয়। একজন ডাক্তার ছেলের সঙ্গে মানে তারও আমাকে খুব ভালো লাগে, দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু শুধুমাত্র বাংলা পড়ার অপরাধে তার মা বিভিন্ন কিছু বলতে থাকে, আমার ছেলে ক্লাবে গেলে সেখানে তুমি ইংরাজি বলতে পারবে তো, ইত্যাদি ইত্যাদি। তো আমি বরাবরই আত্মসম্মান নিয়ে থেকেছি। সম্বন্ধটা শেষ পর্যন্ত না হয়, দুজনেই কষ্ট পেয়েছিলাম। তারপর দীর্ঘদিন মা অসুস্থ, বিয়ে করতে চাইতাম না। তো যাই হোক, এই মানুষের থেকে বিভিন্ন আঘাত পাওয়া, ব্যক্তি জীবনে আঘাত পাওয়া, এইগুলো আমাকে উত্তরোত্তর মানুষ করবে বলে আরও মনে হয়। আজকের বিজয়িনীতে আমরা বেশ কিছু গল্প শুনলাম, কিন্তু এরকম অগুন্তি অনুপ্রেরণার গল্প লুকিয়ে আছে আমাদের চারপাশে। আগামী পর্বগুলিতে আমরা আরও বাস্তব জীবন থেকে উঠে আসার সাহসী নারীদের গল্প তুলে ধরব, যারা অসম্ভবকে সম্ভব করেছেন, নতুন দিগন্ত তৈরি করেছেন এবং অন্যদের অনুপ্রাণিত করছেন।